গুড ইভিনিং। বৃষ্টির এক সুন্দর সন্ধ্যা, যদিও বৃষ্টিপাত চলছে, এখনও চলছে, যার জন্য একটু পৌঁছাতে স্টুডিওতে দেরি হলো, কারণ আজকে তো দমদম ছিল, দমদমের টোটাল কমপ্লিট করে তারপরে আসতে হয়, তো মাঝখানে রাস্তায় বৃষ্টি ভালোই লাগছে, খারাপ নয়, কিন্তু বেশ কিছু জায়গা বন্যা কবলিত। আর এই বন্যা কবলিত এলাকাতেই কালকে আবার আগামীকাল ক্যাম্পিং। কিছু করার নেই, ভেবেছিলাম স্কিপ করে যাব, কিন্তু না, এই মানুষগুলো দুর্যোগের মধ্যেও আজকে যে অপেক্ষা করছে আমার মতো একটা নগণ্য মানুষের, তাদের সেই মর্যাদা দেওয়া উচিত। তাই আগামীকাল পটাশপুর, যারা এতদিন ধরে ফোন করছিলেন পটাশপুরে কবে আসবেন ইত্যাদি ইত্যাদি, তো পটাশপুর বেশ কয়েক মাসের জন্য বন্ধ রেখেছিলেন আমাদের যিনি ওখানকার কোঅর্ডিনেটর গোপালবাবু, ওনার শরীর ভীষণ খারাপ ছিল, ভালো খুব একটা ছিল না, তা সেই কারণের জন্য বন্ধ রাখতে হয়েছিল, কিছু করার নেই। কিন্তু আবার সেই জনদরদি মানুষ, যে মানুষটা মানুষের কষ্ট দেখে থাকতে পারেন না, তাই আবার এই সপ্তাহে এসে ডেট ফাইনাল করে গেছে, এবং সেটা আগামীকাল সকাল 11টার মধ্যে আমি পৌঁছে যাব ওখানে। জানি বেশ কিছু এলাকা একদম মারাত্মকভাবে বন্যা কবলিত, কিন্তু তবুও পৌঁছাবো আমি, কথা যখন দিচ্ছি। তাই যারা পটাশপুর থেকে নাম লেখাবেন ঠিক করেছিলেন বা নাম লেখানি এখনও ডেটটা পাচ্ছিলেন না বলে, আগামীকাল নাম লিখে দিন, আই উইল কাম, আসছি আমি। সুতরাং না, টেনশনের কিছু নেই। এবং এই বন্যা কবলিত এলাকাতেও বেশ কিছু নতুন অসুখের সৃষ্টি হয়, তার জন্য প্রোটেকশন আমি দিয়ে আসবো যখন যাচ্ছি আমি। তো সেই জন্য আপনাদের জানালাম যে আগামীকাল অবশ্যই যেন ভুল না হয়, ঠিক। তবে আজকে যে অনুষ্ঠানটি শুরু করতে চলেছি সেইটা অসাধারণ অনুষ্ঠান, অবশ্যই কোনো বলার কিছু নেই এখানে, তাই আপনাদের জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটা খুবই ইন্টারেস্টিং এবং পুজোর আগের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক। তো শুরু করা যাক আজকের অনুষ্ঠান। পুজো পারপাস এবং বন্যা কবলিত মানুষগুলি যেভাবে কষ্টে আছেন, আমি সবকটাই পশ্চিম মেদিনীপুরেও ঘাটালে যে এত বড় দুর্যোগ হয়ে গেছে, ঘাটালেও ডেট নিয়েছি আমি এরই মধ্যে ভীষণ তাড়াতাড়ি, তাই আপনাদের জানিয়ে রাখলাম যে আমি কিন্তু পৌঁছাচ্ছি, কোনো অসুবিধা নেই। নাও আই উইল স্টার্ট ফর এ two good miracle presentations. Maybe you have seen before times, but I don't know. I will show you a new programs for puja purpose. Okay, before puja. Okay, show now. Next. ধূমপান এবং মদ্যপান শরীরের জন্য ক্ষতিকারক, তাই আপনাদের জানিয়ে রাখা থাকলো যে মদ্যপান এবং ধূমপান করছেন করুন, কিন্তু লিমিটেশন বজায় রেখে, না হলে যে কোনো সময় আপনার জীবনে সমস্যা আসতে পারে, সুন্দর সুখের সংসারে অসুখের প্রবেশ করতে পারে। অ্যান্ড দেন নেক্সট, সেফ ড্রাইভ সেভ লাইফ। এই বৃষ্টিপাতের মধ্যে কখনোই রাশ ড্রাইভ করবেন না, বিশেষ করে যারা টু হুইলারে রেনকোট পরে যাচ্ছেন, তাড়াহুড়ো করে বাড়ি ফেরার চেষ্টা করছেন, একটু ছোট্ট কোথাও আঘাত লেগে গেলে একদম ছিটকে বেরিয়ে যাবেন। যেভাবে চোখের সামনে এই বিগত এক মাসের মধ্যে চোখের সামনে অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখে ফেললাম আমাদের এই বারাসাত শিশিরকুঞ্জতেই, এখানটা টার্ন আছে, তো সেই জন্য আপনাদেরও বলা, রাস্তাঘাটের অবস্থা মোটেই ভালো নাই বৃষ্টির দুর্যোগে, মানে বড় বড় গর্ত বলে ভুল হবে, এক একটা পুকুরের সাইজ হয়েছে, তাই জলের পরিমাণ দেখে আপনি গর্ত কতটা ডেপথ আছে বুঝতে পারবেন না, দুর্ঘটনা ঘটতেই পারে। তাই চলুন আজকের প্রেজেন্টেশন। উফ, অনুষ্ঠানের নাম যদি এমন হয়, মেবি ইউ হ্যাভ থিঙ্কিং অ্যাবাউট মি, ইজ ইট এনি সেন্সুয়াল প্রোগ্রামস? নো, ইটস ফিলিং। কখন মানুষ একটা উফ করে ওঠে, রাইট? চলুন দেখি একটু। না, খারাপভাবে ভাববেন না, আবার খারাপ কথা ভাবছেন, আমি জানি খারাপ কথার কিছু নেই। একটা মানুষের যখন কোমরের যন্ত্রণা হয় মারাত্মকভাবে, তখন সে মানুষটা উফ করে চিৎকার করে ওঠে।
এবং সেই যন্ত্রণা যে কি মারাত্মক হতে পারে, একদিনের অফিস কামাই হতে পারে, একদিনে বেড়াতে যাওয়া বন্ধ হতে পারে, একদিনের ঘুম নষ্ট হয়ে যেতে পারে। কোমরের এই ফিক লাগা ব্যথা অথবা স্পন্ডালাইটিসের যন্ত্রণা মারাত্মক। ঠিক। দ্বিতীয়, ঘাড়ের ব্যথায় এটা হয় আমি শুনেছি, আমি শুনি, অহরহ শুনি, সেটা ফোনে হোক বা সরাসরি হোক, যন্ত্রণার ফলে মানুষ এমন কিছু শব্দ মুখ থেকে বেরিয়ে আসে আনসার্টেন, তার অজান্তেই। দেন আউচ, হাঁটুর যন্ত্রণা মারাত্মক। সুতরাং জানানো থাকলো যে এই উফ আহ আউচ, ইটস নট সাউন্ড এফেক্ট, it is the original sound effect for pain. When a person is feeling chronic pain in their body, then it's come out like this sound, oof, ah and ouch. So don't take it otherwise. সুতরাং এই যন্ত্রণাগুলো আরো মারাত্মক হতে পারে। শহীদ কোমর থেকে পা পর্যন্ত টান ধরে যাওয়া, আপনি চুপ করে বসতে পারবেন না, আপনি বিছানায় চুপ করে বসতে পারবেন না, খানিকটা বিছানায়, খানিকটা চেয়ারে, খানিকটা দাঁড়িয়ে, খানিকটা বাথরুমে, এইভাবে ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে নিজের যন্ত্রণার উপশম পেতে হয়। কিন্তু কেন? সেটাকে যদি মেডিসিন দিয়ে আমরা ঠিকঠাক করে দিতে পারি, তাহলে আপনি কেন এই সুযোগটা নেবেন না? আমি এই মানুষগুলোকে দেখেছি যারা চুপ করে একটু বিছানায় বসে গল্প করতে পারে না, একটা না, যাদের আবার একটু পাটা ঝুলিয়ে বসতে হয়, আবার বিছানা থেকে হঠাৎ গিয়ে দেখলাম চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে আছে। মানে ভুতুড়ে ব্যাপার না? এই মানুষটা যে পাশে বসেছিল, খানিক্ষণ বাদে গিয়ে দেখছি দূরে চেয়ারে বসে আছে। মানে অদ্ভুত একটা ব্যাপার। আবার খানিক্ষণ পর দেখছি একটু হাঁটাহাঁটি করছে। মস্তিষ্ক ঠিক আছে তো? না, মস্তিষ্ক ঠিক আছে, শরীরের নামনেস, এই শীত টান ধরার যে যন্ত্রণা, সেটা যার হয় সে বোঝে। কিন্তু এগুলোকে উপশম দেওয়া যায়, বেশ কয়েকটা দিন টাইম লাগবে। যদি তার সঙ্গে আবার থেরাপি নেন আরও ভালো হয়। আর যদি বলেন যে না, থেরাপি রোজ রোজ আসতে পারবো না, তাহলে বলবো ডে কেয়ারে একদিন এসে ভর্তি হয়ে যেতে। পুজোর আগে একদিনের জন্য ডে কেয়ারে আমার টাইম দিন, আর 10 দিনের জন্য আমার মেডিসিন খান। আপনি হেঁটে ঠাকুর দেখবেন, অ্যাসিওর। প্রতি বছর বলে থাকি, এবছরও বলছি, কোনো ভুল নেই, ভুল ছিলও না কোনোদিন। নাহলে এখনও এই বৃষ্টি বাদলের দিনেও পুরুলিয়া থেকে, বীরভূম, বাঁকুড়া থেকে সকাল 6টার সময় এসে লাইন দেয় না। আজকের ডেটেও 50-60টা করে পেশেন্ট এভরি ডে। এখন লিমিটেড করে দিয়েছে। একটা সময় 70, 80, 100 অব্দি দেখেছি, বাট আর পারি না, বয়স হচ্ছে তো, তাই না? তো সেই জন্যেই এই যন্ত্রণা নিয়ে, বা যদি কোনো ক্রনিক প্রবলেম হয়ে গিয়ে থাকে, আপনার শীত টান ধরছে, নড়তে পারছেন না, দাঁড়িয়ে থাকতে পারছেন না এক জায়গায়, 3 মিনিট দাঁড়াতে বললে আপনাকে একটু পায়চারি করতে হচ্ছে। কেন? আপনার সেই সায়াটিকা বলে যে নার্ভটি আছে আমাদের শরীরে, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, সেই সায়াটিকা নার্ভের মধ্যে যে পেনটা হচ্ছে, সেটা কিন্তু জাস্ট অসহ্যকর, আনবিলিভেবল পেইনস। তার জন্যই কিন্তু আপনাদের বলা যে এখনো সুযোগ আছে। Too much time is in your hands. So, take the chance. Don't miss it. সুযোগটা নিন আপনি। যখন আপনাদের সবকিছু ব্যবস্থা করে দিয়েছি, এদিকে পঞ্চকর্মা থেরাপি, ওদিকে ইলেকট্রোথেরাপি, আবার এদিকে ডে কেয়ারে অ্যাডমিশনের ব্যবস্থা করে দিয়েছি, তাহলে বুঝতে পারছেন আপনি কোনো মতে বলতে পারবেন না বেড থেকে নামার পর একদিন ভর্তি রাখবো। একদিন মানে বিকেল 5টা অবধি। বিকেল 5টায় বেড থেকে নামার পর আপনি বলতে পারবেন না যে আমার শরীরে কোনো অস্বস্তি আছে। এতটাই অ্যাসিওর্ড ট্রিটমেন্ট। হ্যাঁ, সত্যিকারের ট্রিটমেন্টটা যদি দেওয়া যায়, 7-8 দিন সেখানে লাগে না, সেখান থেকে 7-8 ঘন্টা যথেষ্ট। আর ইউ এগ্রিড ফর ডে কেয়ার সিস্টেম? তাহলে চলে আসুন, একদিন দেখে যান আমাদের এই ডে কেয়ারে কেমনভাবে চলছে, এবং পেশেন্টরা বিকেলবেলা ছুটির সময় কি কন্ডিশনে থাকছে। এটা আপনাকে ফলো আপ করতেই হবে যে পেশেন্টটা কি কন্ডিশনে ভর্তি হলো, যাবার সময় কি কন্ডিশন। আপনি নিজে তার থেকে টেস্টিমোনিয়াল নিন, জিজ্ঞাসা করুন। হয় এটা, কারণ এই পেশেন্টগুলিকে নার্সিংহোম, হসপিটালে ভর্তি করতে গেলে 7 থেকে 8 দিন টাইম, 50 থেকে 60,000 টাকা বিল। আমারই এক পেশেন্ট, বীরনগরে বাড়ি, 9 ঘন্টা ভর্তি লেগেছিল একটা নার্সিংহোমে, নাম বলছি না, উচিত না, 1,20,000 বিল করেছে। বুঝতে পারছেন আমরা তাহলে কোন দেশে বাস করছি? সবসময় লুটপাট ডাকাতি করলে হবে না। আচ্ছা, তারপরেও যদি পেশেন্টটা একটু স্টেবল হতো, তাহলে একটা বলা ছিল, তাকে বন্ড সাইন করে নিয়ে
নিয়ে চলে আসতে হয়েছে, কোনো উন্নতি হয়নি। 1,20,000 খরচা করার পরেও। তাহলে নার্সিংহোমগুলো, হসপিটালগুলো কি এখন এটিএম মেশিন, আর রুগীগুলো এটিএম কার্ড? ভেতরে ঢুকলেই পাঞ্চ করে টাকা বেরোয়, তাই তো? রুগীর অবস্থা যাই হোক, বিলটা তো মেটান, ঘন্টায় ঘন্টায় বিল মেটান। আমার এখানে ডে কেয়ার এসে ভর্তি হন, 3 থেকে 4,000 টাকার মতো মেডিসিন কস্টিং, আর একজন সেখানে ডক্টর আছে, 2জন নার্স আছে, আপনার দুপুরের খাওয়া দাওয়া, এভরিথিং, সমস্ত ওষুধপত্র নিয়ে। আপনি দেখুন তো বিকেলবেলা বেড থেকে নেমে বলুন, ওয়ার্ড থেকে বেরিয়ে, যে আপনি যে কন্ডিশনে এসেছিলেন তার থেকে ভালো। ইয়েস, এই এমার্জেন্সি ম্যাজিক ট্রিটমেন্টটা কিন্তু দমদম হনুমান মন্দির চেম্বারে অ্যারেঞ্জ করা হয়েছে, বিনা দ্বিধায়, চোখ বন্ধ করে। একটা হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি করার আগে আপনি জানেন না কত বিল হবে, কিন্তু এখানে আপনাকে তাও আন্দাজ দিয়ে দেওয়া হচ্ছে 3 থেকে 4,000 টাকা, অথবা 4 থেকে 5,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে। বাস, রেজাল্ট দরকার আছে, রেজাল্ট। লাখ লাখ টাকা খরচা করে ট্রিটমেন্ট করানো যায়, বাট আপনি যে কন্ডিশনে পেশেন্টকে নিয়ে গিয়েছিলেন তা থেকে কি গুড কন্ডিশনে রিটার্ন করছেন, না তা থেকে আরো খারাপ অবস্থায়? তাহলে এত লাখ টাকা তার বিল হলো কেন? জবাবদিহিটা তো দিতে হবে কোনো না কোনো একদিন, সেই জন্যই আপনাদের জানিয়ে দেওয়া। চলুন একটু বাংলায় ফিরে আসি। হ্যাঁ, সত্যি সত্যি বাংলায় ফিরে আসার কথা বলছে। তাহলে এতক্ষণ উফ আহ আউচ এগুলো শুনছিলাম। হ্যাঁ, আজকে সবাই এসেছে, শুধু তুমি এলে না, মানে একজন দর্শক কম আছে আজকে টিভির পর্দায়, দর্শক একজন কম আছে, আগামী 1 মাস অবধি কম থাকবে। কিন্তু বাকি যারা আছে তাদের সাবধান করার দরকার, যে আপনারা কিন্তু এইভাবে লাইভ শোটাকে মিস করবেন না, কারণ এতে অনেক ইনফরমেশন থাকে। ইটস এ ইনফরমেটিভ শো। আপনি আমার কাছে আসুন না আসুন বাদ দিন, আপনি অনেক চ্যানেলে অনেক ডক্টরের শো দেখেন, অনেক বড় বড় চ্যানেল, অনেক অনেক টাকা, অনেক সেজে গুজে টাই কোট ব্লেজার হেনা তানা টুপি পাগড়ি সব পরে দিব্যি আপনাদের সামনে বসছে। বাট কম্পেয়ার করুন, ডেপথ বুঝুন, তবেই আসবেন। বলছি না আমি ওনাদের মতো এত বড় ডাক্তার নই, আমি প্রথমেই তো জানিয়ে দিচ্ছি, বাট আমি যেটুকু জানি, যেটুকু বিদ্যা সরকার থেকে আমাকে যেটুকু ডিগ্রি দিয়েছে, ইটস এনাফ। আমি যেটা পারি সেখানে কাউকে হাত লাগাতে দেবো না। আই ক্যান চ্যালেঞ্জ ফর মাই প্র্যাকটিস। যদি নিজের ওপর কনফিডেন্স না থাকে যে হ্যাঁ আমি এটা সারাতে পারি, তাহলে আমি আপনাকে বলবো কিভাবে যে হ্যাঁ আপনার অসুখটাকে সারাতে পারবো? I am not suffering in lack of confidence. So try to understood the matter. Okay? চলুন বাংলায় ফিরে এসেছি। বাংলার মহিলাদের, মানুষদের যদি যন্ত্রণা হয় তাহলে কি বলবে? আসবো একটু পরে, আমি টক শোতে আসবো, ডোন্ট ওয়ারি, চিন্তা করার কিছু নেই। একটু প্রেজেন্টেশনটা দিইনি, একটু গরম হয়নি আগে, কারণ সামনে পুজো আছে, আর পুজোর আগে যদি অসুস্থ থাকি বাড়িতে, না আরে রাত্রির 10টার পরে হলেও তো পুজো দেখতে হবে, বেরোতে হবে না, তাই না? তো সেই জন্য বাঙালির পুজো, কোনো টাইম টেবিল নেই, সে সকাল 10টাতেও বেরিয়ে পড়ুন, রাত্রির 10টাতেও বেরোন, বাট বেরোবো ডেফিনেট। সেটা বৃষ্টি হোক, এক হাত ছাড়া বজ্রাঘাত পড়ুক, আর যে সিচুয়েশনই থাকুক, কিন্তু সুস্থও থাকতে হবে তার আগে, মনের দিক থেকে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, শরীর এবং মন যেন তাজা থাকে। ডোন্ট ওয়ারি, আমি আছি আপনার সাথে। নেক্সট, উফ মাগো, এগুলোই বলি না। তারপর বিয়ের পরেও বাবাকে ভুলতে পারি না, বাবারে, মানে ঘাড়ের মারাত্মক যন্ত্রণায়। এখানে নন বেঙ্গলি মাসিমা, উই মা হাঁটুর যন্ত্রণা। এখানে বড়ি পাপা, হে ভগবান কা হো গয়া হামরি ঘুটনে পে, তাই না? এই যন্ত্রণা প্রতিটা ঘরে ঘরে, মাসিমা, মেসমশাই, কাকাবাবু, জ্যাঠা, জীবনটা গেল রে বাবা, মানে একদম অবস্থা খারাপ। কেন? ফর দিস কজ, স্টেজ 4 অস্টিওআর্থ্রাইটিস। এই কারণ, যদি আপনার এক্সরে প্লেটে যদি এইরকম কারণ দেখে থাকেন, তাহলে একদম দেরি নয়, আগামী শুক্রবার দমদমে সকাল 11টার মধ্যে
যদি প্রয়োজন হয় একদিনের জন্য অ্যাডমিট থেকে যাবেন, বাট আমি আপনাকে হাঁটিয়ে ঠাকুর দেখাবো, অ্যাশিওর্ড, ইটস মাই অ্যাসিওরেন্স। কেউ আছে কল, একটু ধরে নি। হ্যাঁ নমস্কার। হ্যালো। বলছি একটু ফোনটা ধরবেন। কিভাবে ধরবো, 2 হাত দিয়ে না 3 হাত দিয়ে? বলছি ডাক্তারবাবুকে কথা বলতো, ডাক্তারবাবুর সাথে কথা বলতাম। হ্যাঁ বলুন। বলছি যে আমি একটু দরকার কথা বলবো। বলুন। বলছি আমি আমার ছেলের ব্যাপারটা কিছু জানতে চাই আর কি, সেটাই কিছু বলবেন, উত্তর দেবেন। ব্যাপারটা শুনলে তবে তো দেবো। হ্যালো। ব্যাপারটা শুনলে তবে তো দেবো। ছেলের ব্যাপারটা কি? ছেলের ব্যাপারটা বলতে ছেলেটার বিয়ের ব্যাপারটা নিয়ে জানতাম আর কি। কি ছেলে বিয়ে হচ্ছে না আপনার? না না, ছেলেটার বিয়ে লাগছে নি আর কি। ছেলেটা এখন কোম্পানি চাকরি করছে। তো ছেলের বাবার মাথা খারাপ হলে কোন ছেলে কোন মেয়ে তার ছেলেকে বিয়ে করবে? আগে অনুষ্ঠানটা দেখুন। ছেলের বাবার পুরো মাথা গেছে, ছেলের বাবার বিয়ে দেওয়া দরকার আছে, ছেলের না। অনুষ্ঠানটা দেখুন, আগে অনুষ্ঠানটা দেখুন, ঠিক, তারপরে ফোনটা করবেন। আপনার ছেলের বিয়ে সে ধরে করে দিয়ে দেবো, কিন্তু আমার মনে হচ্ছে ছেলের আগে ছেলের বাবার বিয়ে দেওয়ার দরকার আছে। মাথাটা গেছে একবারে। এটা মেডিকেল শো, ডক্টর শো। যাই হোক, আপনার ছেলের বিয়ে হলে আমরাও তো একপাত খেতে যাবো, ডোন্ট বরি, সবাইকে নিয়ে যাবো, অসুবিধা নেই। তাহলে আমরা স্টেজ 4-এ আর্থারাইটিসে আছি। আর অস্টিওআর্থারাইটিস যখন স্টেজ 4 হয়ে যায় তখন দেখবেন সে মানুষগুলো একটু দুলে দুলে হাঁটছে, লাইক এ পেঙ্গুইন স্টেপ, পেঙ্গুইন পাখির মতো। ঠিক, এই পেঙ্গুইন পাখির মতো হাঁটা মানে জানবেন তার স্টেজ 4-এ চলে গেছে, হাঁটু ডিফর্মেট হয়ে গেছে, নি জয়েন্ট, আর সে পাচ্ছে না। একটুখানি সিঁড়িতে উঠতে গেলেই তার মারাত্মক ধরনের যন্ত্রণা হচ্ছে। তখনই সবাই বলে থাকে যে এই অবস্থায় নি রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট। একটা কথা, নি রিপ্লেসমেন্ট করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এই 4 স্টেজ অস্টিওআর্থারাইটিস ভাবার বিষয় আছে তো। আমার নলেজে, আমার 24 বছর অভিজ্ঞতায়, আমার ক্যারিয়ারে না, আমি আজ অব্দি কাউকে, নট এ সিঙ্গল পারসন, আমি কোনোদিন রেকমেন্ডস করিনি। আগামী দিনেও যেন করতে না হয়। বিনা নি রিপ্লেসমেন্ট না, ওসব কাটা ছাটা অপারেশনে নেই আমি একদম। কেন বলুন তো? একটাই কথা, অপারেশনের পরে মানুষটা আর হাঁটবে কিনা আদৌ সেটাই যদি আমি বলতে না পারি, তো এরকম সার্জিক্যাল ডক্টর হয়ে লাভ নেই। ঠিক তো? কারণ আপনাকে যারা যারা বলেছিল হাঁটু নি রিপ্লেসমেন্ট করবে, তারা যদি বলতেই না পারে যে আফটার অপারেশন ইউ ক্যান ওয়াক অর নট, সো ওয়াই ইউ শুড অপারেশন, রাইট না? সো আপনিও কিন্তু 100 বার ভাববেন আমার মতো, যে যদি আমি অপারেশনের পর হাঁটতেই আর পারলাম না, তাহলে আমি কেন যাব অপারেশন করতে? যেহেতু আমার ডক্টর কিছু জানে না, বলতেই পারছে না সে অপারেশনের পর কি হবে, অপারেশন করে দিতে পারে। আরে ওটা তো যে কেউ করে দিতে পারে। অ্যাসিওর দিন, আপনি পড়াশোনা করে এসেছেন, 5.5 লাখ টাকা নেবেন, আর এদিকে বলবেন না আমি অপারেশনের পর হাঁটবো কিনা। আই এম নট জোকিং উইথ ইউ, রাইট? তাহলে এখানে দেখা যাক অস্টিওআর্থারাইটিস কাদের বেশি দেখা যায়। অস্টিওআর্থারাইটিস ফিমেল 60%, মেল পার্সন 40%। এখন অব্দি ইন ইন্ডিয়াতে ছেলেদের সংখ্যায় কম আছে। মেয়েদের কেন বাড়ছে আমি কারণগুলো দেখাবো। অস্টিওআর্থারাইটিসে এত সাংঘাতিক প্রবলেম কিসের জন্য? দ্বিতীয়, রিউমাটয়েড আর্থারাইটিস স্টেজ 4, পার্সেন্টেজ কত ইন ইন্ডিয়াতে? ফিমেল 80%, মেল 20%। এখানেও মহিলাদের ভাগ বেশি অস্টিওআর্থারাইটিসেও এবং রিউমাটয়েড আর্থারাইটিসেও। বুঝতে পারছেন? তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? কেন এই মহিলাদের এত বেশি কেন? এটাও তো একটা প্রশ্ন, যে মহিলাদের আর্থারাইটিস এত বেশি হয় কেন পুরুষদের থেকেও? ঠিক, তার আগে একটা কল নিয়ে নি। ইয়েস, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু।
বলুন। আমরা আমতা থেকে বলছি, আমরা বন্যায় ডুবে আছি, তবু শো দেখতে ভুলেনি। তো বলুন বলুন, কিরম ভাবে হেল্প করতে হবে আপনাকে বলুন। আপনি বন্যার মধ্যেও যে আজকে শো দেখছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া দিদি ভাই। বাড়ির সবাই ঠিকঠাক আছে? সবাই ভালো আছে ডাক্তারবাবু, তোমার প্রোগ্রাম রোজ দেখি, তোমার টিপসেই আমরা ভালো আছি, আমাদের কোনো ওষুধ খেতে হয়নি। বাস এটাই এটাই ভগবানের কাছে আমার বড় পাওয়া। তাড়াতাড়ি বন্যা কবলিত থেকে উদ্ধার হন, কারণ সামনে দুর্গাপুজো, আর তার আগে এরকম একটা বড় বিপদ। আমার নিজেরই খারাপ লাগছে, কি করব। আমাকে আগামীকাল আমাকেও যেতে হচ্ছে বন্যা একদম ভরা এলাকাতে, পটাশপুরে। হ্যাঁ না, ঘাটাল নয়, পটাশপুর যাচ্ছে, মানে পূর্ব মেদিনীপুরে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, শোনো না একটা কথা। হ্যাঁ বলুন। আর তোমার অত ধৈর্য কি করে হয়, এত হেসে গেলে কথা বলো, এত পেশেন্ট দেখে? এই আজকে থেকে এসেছি। আপনাদের ভালোবাসায়, এইভাবেই যদি এরকম ভাবে আপনাদের ভালোবাসা থাকে তা কেন থাকবো না বলুন তো। জীবনে একা মানুষ, আমার পেছনে কাঁদার কেউ নেই, হাসার কেউ নেই, কিন্তু আপনাদের নিয়ে ভালো থাকে। আমরা আছি, তোমাদের খুব মন খারাপ হবে। চলে এসো, যেদিনই বন্যার জল নেমে যাবে আমার এখানে চলে এসো, বেড়াতে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, রোজ তো টিভিতে তোমাকে দেখি, ভগবান। তা আমারও তো একদিন তোমাদের দেখতে ইচ্ছা করে, বলো। হ্যাঁ, হ্যাঁ। চলে এসো একদিন। ঠাকুর এইভাবে তোমাকে ভালো রাখুক সবসময়। ভগবান আপনাদের তাড়াতাড়ি বন্যা কবলিত থেকে উদ্ধার করুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার নমস্কার। নেক্সট কে আছেন? কথা বলে নিয়ে আবার যেতে হবে তো রিমোট আর্থ্রাইটিসে। হ্যালো, বলুন, কেউ আছেন? নমস্কার। আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে, হ্যাঁ বলুন বলুন। বলছি আমার দাঁতের মাড়ি একটু ক্ষয় দেখা যাচ্ছে। মাড়ি ক্ষয় হয় নাকি? দাঁতের ক্ষয় হয়? হ্যাঁ, দাঁতের ক্ষয় মানে। হ্যাঁ, আপনি এরকম উল্টো বললে আমরা কি করে ট্রিটমেন্ট করবো বলুন তো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। ওর জন্য শরীরে অ্যাসিডিটি প্রচুর, আপনার প্রচুর অ্যাসিড। দাঁতের ক্ষয় হয় শরীরে দুটো কারণে। এক হচ্ছে সাংঘাতিক অ্যাসিড থাকলে দাঁতের ক্ষয় হয়ে যাবে, একটা মুখটা টক টক থাকা, তাদের দাঁত ক্ষয় হবে। আর দ্বিতীয় হচ্ছে যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে তাদের কিন্তু হবে। তো হাবড়ায় বাড়ি দাদা ভাই, একদিন চলে আসা হোক না। এই তো বারাসাতে থাকি, শিশিরকুঞ্জে, মানে হৃদয়পুর। ওই তো হাবড়া থেকে নহাটা, আর এমন কি দূরে। একদিন চলে আসা হোক, পুজোর আগেই আসা হোক। দাঁতগুলো খারাপ হয়ে গেলে বৌদিমণি ডেকে খারাপ বলবে না, রেগে যাবে। ঠিক, চলে এসো একদিন। কর্তা আর গিন্নি দুজনে মিলে হাত ধরে হর পার্বতী একসঙ্গে চেম্বারে, ঠিক আছে? ওকে ওকে। নমস্কার দিদিভাই। হ্যালো, গুড ইভিনিং দিদিভাই, গুড ইভিনিং। না, এই তো ধরে ফেললাম। একটু টাওয়ার কম আসছে। হ্যালো, শোনা যাচ্ছে তো? বলছি আপনার ওখানে কোনো জল ওঠেনি তো? শোনা যাচ্ছে না। হ্যালো, কিছু টাওয়ারে প্রবলেম হচ্ছে। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলছি আমি ডাক্তার ডাইরেক্ট একটু কথা বলবো, খুব ভালো লাগছে, এই একটু কথা বলবো আর কি। এই তো বাবা বলছি আমি, বলুন। আপনি বললে আপনার বাড়িতেও চলে যাবো আমি। নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। হ্যালো, বলছি আমার বোনের এই পা দিকের পাছা থেকে জান থেকে পাছা অব্দি একটু যন্ত্রণা হচ্ছে। ডাক্তারের নার্ভের প্রবলেম হচ্ছে, তা ব্যথার ওষুধ দিয়েছে। তা ব্যথার ওষুধগুলো খেলে তো হার্টের প্রবলেম আসবে আগে, নাকি বলুন না? হ্যাঁ অবশ্যই, আপনি 7 দিন খেতে পারেন, 15 দিন খেতে পারেন। তার থেকে বেশি খেলে হার্টের প্রবলেম এসে যাবে, কিডনির প্রবলেম এসে যাবে। হ্যাঁ, যে আমি বলছি দেখ, তাহলে বায়োকেমিক ট্যাবলেট খান। এখানে আপনারা যে প্রোগ্রামটা করছেন, এই প্রোগ্রামের এখানে কোনো ওষুধ এখানে পাওয়া যায় না। আমার বর্ধমান ডিস্ট্রিক্ট উচ্চালনে বাড়ি, ও, বাজার থেকে এদিকে। আপনি একটা কাজ করুন দাদা ভাই, আপনার ওখানে পাওয়া যাচ্ছে না তো আমি তো এখান থেকে পাঠিয়ে দিতে পারি। আপনি নিচের নাম্বারে যে দুটো নাম্বার দেওয়া আছে, ওই দুটো নাম্বারে, একটা 27 একটা 28। হ্যাঁ এই 27 অথবা 28 যে কোনো একটাতে আপনার নাম আর ফোন নাম্বারটা, ঠিকানাটা পাঠিয়ে দিন। আর নিচে সমস্যাটা লিখুন, যে ডান পায় না বাঁ পায়, কোথায় থেকে কত অবধি যন্ত্রণা হচ্ছে, পুরো সমস্যাটা খুলে লিখুন ওতে। তাহলে কি আমি প্রেসক্রিপশন করে আপনার বাড়িতে ওষুধ পাঠিয়ে দিতে পারবো, এবং 2-3 দিনের মধ্যে চলে যাবে। বর্তমানে বেশি টাইম লাগে না, একদিন যেতে লাগে কোরিয়ারে। কেমন? হ্যাঁ, শেয়ারা বাজার জানি আমি। ওখানে শেয়ারা বাজারের ডান দিকে একটা সিনেমা হল ছিল, এখন আছে কি আমি জানি না। ওই তারপর গোহাটা বাজার ছিল, পশু পাখি বিক্রি হতো। ঠিক, হ্যাঁ আমি 2005 সালের কথা বলছি। হ্যাঁ ঠিক, আমি তখন ওইখানে খুব যাতায়াত করতাম, মানে ওখানে চেম্বার ছিল আমার শেয়ারা বাজারে। মেন কথা কি, আপনাদের যে আজকে প্রোগ্রামটা মানে এত ভালো, মানে বলা যাবে না। মানে এটা যেমন ধরুন
শুনে ভালো লাগছে, কিন্তু আপনার টাইম আছে কি? তাতে কি হয়েছে? আপনাদের জন্যই তো আমি, যদি আপনারা না থাকতেন আমার কোনো ভ্যালু থাকতো? না না না, কিন্তু এবারে আমি ডাক্তারবাবুর কথা মতো যে একবার পেটের প্রবলেমের প্রোগ্রাম দেখেছিলাম আর কি, উনি বলেছিলেন যে থানকুনি পাতা 4 থেকে 5টা করে খেতে, হালকা একটু 4 ভাগের আগে একটু কাঁচা হলুদ দিয়ে খেয়ে দেখবেন না কি অবস্থা। সেই দিন থেকে আজ থেকে ধরুন 6 মাস খাচ্ছি, তা খেয়ে আমি দেখছি যে আমার শরীরে যেমন লোকে বলে তুই কি খাস, আমি কেন বলে এই আর তোর কোন শরীর হচ্ছে না, এমন না, আমার ঠাকুর জীবন মোটামুটি সব ভালোই আছে। তবে মাঝে মাঝে একটু গ্যাসের প্রবলেমটা, মানে গ্যাস মানে কি বুঝতে পারি না, একটু কাঁপা কাঁপাকের মতন হয় এই ওয়েদারটার জন্য, গরমের জন্য। হ্যাঁ, পেট গরম হলে ওটা হয়, তার জন্য আমলকি, জোয়ান আর আদা একসঙ্গে চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল। আমলকি, জোয়ান আর আদা। আমার হচ্ছে দেশি মুরগির ফার্ম আছে আর কি। হ্যাঁ, তাহলে যাবো একদিন যাবো, গিয়ে দেশি মুরগির মাংস খেতেই হবে আপনার বাড়িতে। দেশি মুরগি নয়, আপনাকে কি বলে অন্ধ্রের হাঁস খাওয়াবো। আরে বাস একটা হাঁসের হয়েছে দাদা, আপনি ঠিকানা পাঠিয়ে রাখুন, আমার জিভে জল চলে আসছে। আর একটা আছে টার্কি মুরগি। টার্কি, হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি কিন্তু খাওয়া হয়নি, নাম শুনেছি। সোনালী মুরগি, টার্কি মুরগি, কোয়েল পাখি। হ্যাঁ আমার কিন্তু এইসবই চাষ আমার। বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, ভেরি গুড। আমার এখন 17,000 ফার্ম, তুমি সকাল থেকে 10টা অবধি টানা কাজ করি, ঠিক। আমার কোনো আলা নাই, কোনো বিরক্ত নাই। ভেরি গুড। আরেকটা কথা, আবার এই থানকুনি পাতা আমার স্ত্রীকে কন্টিনিউ খাওয়াতে দেখা যাচ্ছে, ওর একটু গ্যাসের প্রবলেম ছিল, তা সেটাও অনেকটাই কমেছে। আর শুতে গেলেই বলে পিঠে চুলকে দাও, পিঠে চুলকে দাও। এখন আর সেই জিনিসটাই বলে না, মানে গায়ের রাস্তায় কিছু নাই। জয় গুরু, জয় গুরু। মানে জয় গুরু, মানে আগে যে যেমন ভাব ইয়ে করতো তার থেকে এখন অনেক বেটার। বাস, এই যে বললেন এটাই আমার কাছে সব থেকে বড় ফিজ, মানে আমার ডাক্তারি জীবন সার্থক। মানে আপনি যে ওষুধগুলো বলেছেন না, আমি কিছু আয়ুর্বেদিক ব্যবহার করি, মানে ধরুন সর্দি করলে পালক পাতা, তুলসী পাতা, সজনে পাতা, শিউলি, হ্যাঁ এইসব দিয়ে 5 জন একটুখানি মিজরি, বাহ, এইসব ঠিক। আমার ছেলে নতুন বিয়ে হয়েছে, তা বৌমাকে খাওয়াচ্ছি, বৌমা বলছে বাবা আপনি আচ্ছা ওষুধ জানাবো না। হ্যাঁ, কেউ তারপরে এসেছে বেড়াতে, কথাটা শুনুন, সেই জন্যই বন্ধু আপনার টাইম আছে তো কথা বলবো। না না, টাইম কোথায়, টাইম নেই। আপনি আমার এই নাম্বারে পরে ফোন করবেন, আপনার সঙ্গে নিশ্চয়ই গল্প করব। আজকে খুব টাইম কম, কিছু মনে করবেন না, কারণ একটা শো শেষ করে আবার আজকে দ্বিতীয় ফেজ আছে। কিন্তু ভালো লাগলো, এরকম দিল খোলা মনের মানুষ সত্যি কম পাওয়া যায়, কারণ যে ভালো অনেক কথা বলে তার মনে কোনো পাপ নেই, প্যাঁচ নেই। তো সেই মানুষগুলো একদম বিশুদ্ধ মনের মানুষ। তো এরকম মনের মানুষ আজকের ডেটে খুব কম, কারণ সবই তো চালাকি করে ঘুরে বেড়ায়, চালাকি করতে হয়। তো দরকার নেই বাবা, ওইরকম মানুষের সাথে কথা বলে দরকার নেই। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন, এই ফোন ধরতেও এখন ভয় লাগছে। আবার কে বলবে স্যার আমার মেয়ের বিয়েটা হচ্ছে না, যদি আপনি একটা ছেলে খুঁজে দেন, বলে ওইটাই বাকি আছে আমার, ঘটকালিটাই করব। তা মাঝের মধ্যে ফোনের মধ্যে চলে আসে, কারণ অ্যাস্ট্রোলজারদের প্রোগ্রাম হয়তো, তা সেই সময় হয়তো গুলিয়ে ফেলে তারা। যাই হোক, ডোন্ট মাইন্ড, আমরা আবার যে প্রেজেন্টেশনে যেতে হবে, তো আমরা কিছুক্ষণের জন্য একটু বিরতি নিয়ে আমরা আবার ফিরবো। এখন নয়, আবার একটু স্থগিত দিন আমাকে, তারপরে আমরা যাব, আবার টক শো হবে। ওকে, নাও সো এই আর্থারাইটিস মানুষের জীবনে কেন এত বেড়ে যাচ্ছে, কোন কারণে এত ঘরে ঘরে পায়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, হাত তুলতে পারছে না, খোপা বাঁধতে পারছে না, মানে সে যে কি কষ্ট। আজকে মাঝের মধ্যে মনে হয় যে এর থেকে ডাক্তারি না করে অন্য কোনো মুদিখানার দোকানদার হলেও ভালো, অন্তত এই কষ্টগুলো মানুষকে তো দেখতে হতো না। মুদিখানার দোকানদার জানেও না কখন ফ্লু হয়, কখন বার্ড ফ্লু হয়, কখন ডেঙ্গু হয়, কখন জ্বর হয়, কাকে আর্থারাইটিস বলে, তার কোনো খোঁজ খবর নেই। সে মুসুর ডালের দাম বাড়লো কিনা, আলুর দাম বাড়লো কিনা, পেঁয়াজের দাম বাড়লো কিনা, এটা নিয়ে চিন্তায় থাকে। এ অনেক ভালো ছিল, কারণ ডাক্তারি জীবনে এসে মানুষের এই কষ্টগুলো দেখতে হয়, মাথাটা খারাপ হয়ে যায়। কতদিন দরিদ্র গ্রাম থেকে, কারণ আমার কাছে গরিব মানুষগুলোই আসে, আমি তাদের জন্যই, কারণ না বড় লোকেদের জন্য অনেক বড় বড় হসপিটাল, নার্সিংহোম খোলা আছে, এই গরিব মানুষগুলোর জন্য কেউ নেই। তাই মহালয়ার আগে 30 তারিখ এবং 1 তারিখ, 2টো দিন, কারণ মহালয়ার দিনে আমি বলেছিলাম ক্যাম্পেনিং, কিন্তু না, একদিনে হবে না, কারণ প্রচুর পেশেন্ট আসে। তাই 2টো দিন ঘোষণা করা হয়েছে, একদিন আমাদের বারাসাত শিশিরকুঞ্জ আর একদিন দমদমে, 30 তারিখ এবং 1 তারিখ। 2 তারিখ রাখেনি, এই জন্যই ডেটটাকে এগিয়ে দিলাম আপনাদের। এবং
2 তারিখে যেহেতু শিলিগুড়ি যাবার আছে, বাই চান্স এখন 150-200 পেশেন্ট হয়ে গেলে আমার কিন্তু সেদিন শিলিগুড়ি যাওয়া হবে না, টিকিট অলরেডি কাটা আছে, সেখানেও মানুষ অপেক্ষা করছে। ঠিক, প্রচুর মানুষ। কারণ নর্থ বেঙ্গলে আমি মাসে একবার যাই, পুজোর পর থেকে 2বার হবে, তো এই সারা মাসে অনেক মানুষ অপেক্ষা করে আছে, তাই তাদের ওখানেও যেতে হবে আমাকে, আমি ক্যান্সেল করতে পারবো না। সেই উপলক্ষেই মহালয়ার দিনের যে ক্যাম্পেনিংটা ঘোষণা করা ছিল সেটা 30 তারিখ এবং 1 তারিখ, একদিন মঙ্গলবার পড়েছে আর একদিন সোমবার পড়েছে, তাই সোমবারটা পেশেন্ট দেখা হতো না, চালু করে দিলাম। সোমবারে দমদমে মহালয়ার আগে যে 30 তারিখ পড়ছে, একজনের সাথে একজন ফ্রি বুকিং করান, আসুন না, তবুও তো কিছু মানুষ ফ্রিতে দেখিয়ে যেতে পারবে। ওই ছোট্ট ভিজিটটাও তো কারোর কাজে লেগে যেতে পারে। যদি আমার সেই ক্ষমতা থাকতো তাহলে ওষুধপত্রগুলোও সব ফ্রি করে দিতে পারতাম, কিন্তু কোথা থেকে করব, তাই না? যদি গভর্নমেন্ট থেকে সেই ধরনের আমাদের কাছে মেডিসিন পাঠানো হতো আমরা নিশ্চয়ই দিতে পারতাম, কিন্তু সেই ব্যবস্থা এখন অবধি হয়নি, দেয়নি। কিন্তু তবুও যতটা পারা যায় ছাড় দিয়ে, ডিসকাউন্ট দিয়ে, ওই গরু মানুষগুলোর জন্যও যেন পুজোটা আনন্দের হয়, ঢাকের বাদ্যির আওয়াজটা যেন তাদের কাছে ভালো লাগে, বিরক্ত না লাগে। ইস, আমার মাথা যন্ত্রণা করছে আর কানের গোড়ায় ঢাকের আওয়াজ, না না, আপনি সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে, সুস্থ মনে ঢাকের বাদ্যি শুনবেন, মনটা চনমন করবে ঢাকের বাদ্যি শোনার জন্য। তাই সুস্থ শরীর দরকার আছে। তার সুবাদেই 30 তারিখ এবং 1 তারিখ 2 দিন ব্যাপী একজনের সাথে একজন ফ্রি থাকছে। আজকে থেকেই নাম বুকিং করানো শুরু করে দিন। নেক্সট, অস্টিওআর্থ্রাইটিস, টাইপ, কজ, সিমটম, ডায়াগনোসিস, হোম রেমেডি সব বলে দেব। কিন্তু এখন আমরা বাংলার মহিলারা জানতে পারলাম না যে এই যে পার্সেন্টেজ দেখলাম, এত পার্সেন্টেজ কেন? মহিলাদের সংখ্যাই আর্থারাইটিসে বেশি হচ্ছে কেন? ছেলেরাও তো কাজ করে সারাদিন, কেউ দাঁড়িয়ে চায়ের দোকানে আছে, কেউ দাঁড়িয়ে ফেরি করছে, কেউ দাঁড়িয়ে দোকানদারি করছে, কেউ সারাদিন হেঁটে হেঁটে কাজ করে যাচ্ছে, কতজন বনগা লোকালে বাদাম বেচছে, দাঁড়িয়ে হেঁটে করতে হচ্ছে তো। কিন্তু ছেলেদের পরিমাণে, মেল সেকশন, এত আর্থারাইটিস নেই যতটা মহিলাদের মধ্যে আছে। কেন? কারণটা কোথায়, তাই না? চলুন একটু দেখি। যারাই বাড়িতে মডিউলার কিচেন বানিয়েছেন, কিসের জন্য বানিয়েছেন আমি জানি না, বাপের বাড়িকে দেখাবার জন্য আর পাড়ার লোকেদের দেখাবার জন্য, স্বামীর এতগুলো টাকা শুধু শুধু খসায়, কোনো মানেই হয় না। কিন্তু এই দাঁড়িয়ে রান্না করে আপনার রান্না কি দারুণ টেস্টি হয়ে যায়? নিশ্চয়ই না। এর আগে মা, মাসি, ঠাকুমার আমাদের বসে বসে রান্না করে দিত, সেটা কি খারাপ খেতে হতো? সেগুলো খেয়ে আমরা মানুষ হইনি, বড় হইনি, হয়েছি তো। তাহলে দাঁড়িয়ে ফ্যাশন করে ওয়েস্টার্ন কালচার আনতে গিয়ে আপনার যে আর্থারাইটিস হচ্ছে সেটা কি একবারও ভেবে দেখেছেন? ওই গ্যাস ওভেন নিয়ে মাটিতে বসার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আপনার জিন্দেগি আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। একটু নিয়ে নি কল, কেউ আছে? হ্যাঁ বলুন। আমার পায়ের সমস্যাটা ভালো হচ্ছে না, ব্যথা হয়ে যাচ্ছে। ওষুধ খাচ্ছেন আমাদের? হ্যাঁ, আপনাদেরই ওষুধ খাচ্ছি। গরম জলে বসুন, গরম জলে বসতে থাকুন আর মলমটা গরম করে দিতে থাকুন। গরম জলে ডেলি বসতে হবে, ফিটকারি দিয়ে অথবা রিফ্রেশ যে লোশনটা দিয়েছি সেটা দিয়ে, আর মলমটা গরম করে রেকটামে লাগাম। বাকি তো খাবার ওষুধ দিয়েইছি আমি। মাংস যেন না খাওয়া হয়, তাহলে কোনো ছুটি নেই, এত রক্তপাত হবে থামাতে পারবেন না। ঠিক আছে, ওকে, নেক্সট যাই। এই যে মাসিমা কাকিমারা আমাদের জীবনের আগে কি সুন্দর মাটিতে বসে রান্না করে তার টেস্ট কি ছিল সেটা কেউ বুঝতেন, এখন আর বোঝে না। বলিস মাটিতে বসে আবার কেউ রান্না করে? আচ্ছা, ভারী আমার ওয়েস্টার্ন কালচার হয়ে গেছে। তো সবই তাহলে ওয়েস্টার্ন কালচার করুন না। যদি সবটা ওয়েস্টার্ন কালচার হয় মেনে নিতে পারবেন তো? বাড়িতে এত ওয়েস্টার্ন কালচার ঢুকে ফেলেছেন, ধরুন আপনার ছেলে ওয়েস্টার্ন কালচারের মতো প্রতি বছর একটি করে বিয়ে করে যাচ্ছে, মোটামুটি গোটা 10 গোটা 12 বিয়ে করা হয়ে গেছে, মেনে নিতে পারবেন? ঘরে ঢুকতে দেবেন? ওয়েস্টার্ন কালচারে হয়, সেখানে ডাইভোর্স নিয়ে এত চিন্তা ভাবনা করে না, দুজনের মধ্যে অ্যাডজাস্ট হলো না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, তুমি তোমার মতো বিয়ে করতে পারো, ইনি এনার মতো বিয়ে করতে পারে, ওয়েস্টার্ন কালচার। দ্বিতীয়, আপনার মেয়ে খুব কষ্ট করে তাকে মানুষ করেছেন,
যদি এখন বিয়ে থা না করে আপনার চোখের সামনের বাড়িটা ভাড়া নিয়ে কোনো এক পরপুরুষের সঙ্গে লিভ টুগেদারে বাস করে, আপনার বয়সেরই কেউ কোনো কাকাবাবুর বয়সের কোনো পুরুষ মানুষের সঙ্গে লিভ টুগেদার থাকছে, ওয়েস্টার্ন কালচার, বিদেশে হয় এগুলো, আপনি মেনে নিতে পারবেন? তাহলে এর বেলায় অসুবিধা, বাকিগুলো কেন অসুবিধা নয়? অসুবিধে তো হচ্ছে। এই যে দাঁড়িয়ে আপনার গিন্নি রান্না করে করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে তার পায়ে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেল হাঁটুতে, কেন? তাকে তো বসে রান্না করার ব্যবস্থা করে দিতে পারেন না? দাঁড়িয়ে রান্না করতে হয় যারা হোটেল রেস্টুরেন্ট আছে তাদের, তারা পুরো ফাস্ট ফুড রান্না করার জন্য হোটেলে দরকার আছে, রেস্টুরেন্টে দরকার আছে, বাড়িতে নয়। বাড়িটা তো বাড়িটা হোটেলের মতো হয়ে গেলে তো হয়ে গেল, পেটে আলসার হয়ে যাবে যে, তাই না? বি ওয়্যার। আরো কিছু জায়গা দেখাচ্ছি, দেখুন। এখন বাড়িতে ঘর মোছাটাও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেছে, কেন? এই যে পুটুমাসি বসে বসে কি সুন্দর ঝাড়ু দিয়ে ঝাঁট দিচ্ছে, কি অসুবিধা হচ্ছে? না কোনো অসুবিধা আছে? না কোমরে ব্যথা, না ঘাড়ে ব্যথা, না হাঁটুতে ব্যথা, কিচ্ছু নেই, দিব্যি ঝাড়ু দিচ্ছে। নেক্সট, আপনার গিন্নি ফল কেটে দিচ্ছে, সবজি কাটছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমাদের পাড়ার চম্পা মাসি কি সুন্দর মেঝেতে বসে সবজি কাটছে, কোনো তফাৎ আছে? তাহলে এই ঢং বা ডিজাইনগুলো করার মানে কি? কেন? নেক্সট, মাসিমা এবার কচি কচি শাক তুলে আনছে গো। এই যে রান্নাবান্নাগুলো হতো, একটা নিজস্বতা ছিল, খাবার সেই তাগিদ ছিল। এখন একবেলা খেয়ে আপনার একবেলা খিদে হয় না, দূর, আর ভাল লাগে না। তখন ফ্রিজ ছিল না, বিশ্বাস করুন। আমি ছোট থেকে মানুষ হয়েছে, আমার বাড়িতে ফ্রিজ ছিল না, অনেক বড় হওয়া অবধি দেখেছি। হ্যাঁ, আপনার বাড়িতে আছে বলে গর্ব করার কিছু নেই। ফ্রিজ মানে টিভিটাকে যেমন বলা হয় বোকা বাক্স, ফ্রিজ হচ্ছে পোকা বাক্স। পোকা মানে ভালো রান্নাকে ওখানে রেখে পচিয়ে ব্যাকটেরিয়া ধরিয়ে খাবার বাক্সের নাম হচ্ছেই ফ্রিজ। একটা ভালো খাবারকে আপনি পরশুদিন খাবেন, নাহলে আগামীকাল, তাহলে ততক্ষণে ওটার মধ্যে ব্যাকটেরিয়া এফেক্ট হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন এই বোকা বাক্স আর পোকা বাক্স কাকে বলে? বোকা বাক্স টিভি আপনার জীবন খারাপ করে দেবে, পোকা বাক্স আপনার লিভার খারাপ করে দেবে, পেট ভালো হবে না। ফ্রিজের খাবার খেয়ে কখনো ভালো থাকতে পারেন না। জিজ্ঞাসা করুন আপনার যে সব থেকে বড় ডাক্তার আছে, সে যদি বলে ওসব কিছু হয় না, আমি তাহলে বলবো সে এখনো পড়াশোনা বাকি আছে তার। কারণ ফ্রিজে রাখা মানেই ওর মধ্যে ব্যাকটেরিয়াল এফেক্ট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে বসে, মাটিতে বসে কতকাল খাওয়া দাওয়া করেননি বলুন তো, এরম কলা পাতায়? আহ, কি একটা ব্যাপার ছিল। কলা পাতার উপর গরম ভাতের ওই যে একটা গন্ধ, আমরা ভুলেই যাচ্ছি, ধীরে ধীরে ভুলে যাচ্ছি। এখন তো ফ্ল্যাট কালচার, ফ্ল্যাটে আবার কলা পাতা। বাড়িতে একটু পুজোর জন্য কলা গাছ কিনতে গেলে বলছে 150 টাকা জোড়া, ওই ছোট ছোট বাচ্চা কলা গাছ। তাহলে কলা পাতা পাবো কোথায় গো? উঠে গেছে এসব। এই ফ্ল্যাটে যাওয়া, প্লাস্টিকের সংসার, আর কে কে থাকবে? ছেলে আর বউ, আমি, তুমি আর টমি, তাই তো? এই আমি, তুমি, টমি নিয়ে যে ছোট ছোট সংসারগুলো, এই ধরনের বাচ্চাগুলোই কিন্তু, মানে ছেলে মেয়েগুলোই আর বাবা মার কাছে ফিরে আসে না, আর খোঁজও নেয় না। তাদের বাবা মাদের জায়গা লাস্ট বৃদ্ধাশ্রমে। খুব বাস্তব কথা বলে ফেলছি, গায়ে মাখবেন না। আপনি হয়তো ভাবছেন আমার ছেলে বিরাট বড় চাকরি করে বউ বিয়ে করে নিই, বউকে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে গেল। ওই গেল তো গেল, এমন গেল আর ফিরবে না। খোঁজ খবরও নিতে আসবে না, বাবা মাটা মারা গেল, না ভালো আছে না অসুস্থ আছে। এটাই আজকালকার ডেটের কালচার। ঠিক, কেউ আছেন কলে? নমস্কার, বলে ফেলুন। হ্যালো, ডাক্তার মশাই কথা বলতে পারি? বলতে পারেন। বলছি আমার স্বামীর না কোমরের উপরে, হ্যাঁ, যে এই উপরে না শিরা থেকে যদি এরকম টেপে নিচে, একদম পায়ের নিচে না ব্যথা হয়, আর খুব ব্যথা, মানে হাঁটতে পারে, খুব ভারী ভারী মাল ঠাল মাথায় নিয়ে মানে কাজ করে তো, মানে কোন সময় ভাবে কি হাঁটু ভেঙে মনে পড়ে যাবে। বাড়ি কোথায় মা?
আমার কাঁচরাপাড়া। এই কাছেই আছে। আগামী শুক্রবার স্বামীকে নিয়ে দমদম চেম্বারে। আগামী শুক্রবার। আচ্ছা ঠিক আছে। আমি আগামীকাল থাকবো না, মেদিনীপুর থাকবো। পরশুদিন সকাল 11টার মধ্যে পৌঁছাবে। আচ্ছা, বেশি ভারী খাবার খান যেন না খায়, হালকা খাবার খাইয়ে নিয়ে আসবে। হালকা খাবার? হ্যাঁ, আমি আমার ওখানে 6 ঘন্টার জন্য অ্যাডমিট রাখবো। আবার বিকেলবেলা দুজনে যে কষ্ট নিয়ে আসবে আর নর্মাল আনন্দ করতে করতে বাড়ি ফিরবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো, কারণ কাজের মানুষ তো, এই মানুষগুলো বসে গেলে রোজগার করবে কে? কারণ এটাই তো সংসারের মাথা। তাই একটা দিন আমি বলবো আমার জন্য দিতে। অনেক কাজ করেছে, একটা দিন আমাকে দিক, তারপর থেকে নর্মাল ভাবে একদম জীবনযাপন করবে, ঠিক আছে? হ্যাঁ, ভারী ভারী ওই বয়ে তো এই মানে পড়ে যাবে পায়ের মধ্যে খুব মানে। ঠিক আছে, আপনার নাম্বারটা আমি পাঠিয়ে দিচ্ছি, আপনাকে কল করে নেবে। কল করলে বলবেন যে শুক্রবারে ডাক্তারবাবু বলেছে যে ওখানে ডে কেয়ারে অ্যাডমিট রাখবে একদিনের জন্য, মানে 6 ঘন্টার জন্য, আবার বিকেলবেলা ছুটি দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, চিন্তা করো না, আমি আছি, দেখছি করা যায় কিনা। যদি এইটুকু না করতে পেলাম তাহলে ডে কেয়ার করে মানে কি, আপনার হাজব্যান্ডকে নিয়ে আপনি হেঁটেই ঠাকুর দেখবেন নিশ্চিন্ত। নেক্সট কেউ আছে? হ্যাঁ নমস্কার। আমি ডাক্তারের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ বলুন, এ কি কথা, আপনার জন্য আমি বসে আছি। আচ্ছা, আমার না, আমি নবদ্বীপে থাকি, 75 বছর বয়স। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলুন। হ্যাঁ, 75 বছর বয়স। আমি ওই কিছুদিন পেলে না ধরে রাখতে পারছি না কিছুতেই। আপনাকে এখন একটা ঘরোয়া টোটকা বলে দিই মাসিমা, বলুন। তারপরে যেদিন সুযোগ সুবিধা হবে, চান্স পাবো, সেদিন নয় ওষুধ দেবো। ওখানে জীবনে আর সুযোগ সুবিধা আমি পাবো না। আরে আপনি ঠিকানা দিলে নবদ্বীপে চলেই যাব, কি ভাবছেন কি আপনি? এরকম ভাববেন না, এত খারাপ নই আমি। এখানে আপনাদের কোনো আয়ুর্বেদিকের দোকান আছে? ওখানে অনেক আয়ুর্বেদিকের দোকান আছে, তবুও পাবেন কি আমি জানি না, কিন্তু ঘরোয়া টোটকা যেটা বলছি এটা পাবেন। কোনো দশকর্মার দোকানে গিয়ে বলবেন জাম বীজের চূর্ণ, যে জাম আমরা খাই সেই জামে যে বীজগুলো হয় সেটা ডাস্ট, ওই পাউডারটাকে 1 চামচ 1 কাপ জলের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখবেন। সকালবেলা ওই জলটা ভালো করে গুলিয়ে নিয়ে পুরো খালি পেটে খাবেন। এরকম পরপর পুরো 15 দিন থেকে 30 দিন অবধি খাবেন। তারপর আপনি আমাকে একদিন ফোন করে জানাবেন যে আর আপনার এই আনকন্ট্রোল ইউরিন আছে কিনা। এই নম্বরেই আমাকে জানাবেন, না হলে আমি পুজোর পর নবদ্বীপে আসছি আপনার কাছে। আপনার বাড়িতে যাব, উফ, আপনার বাড়িতেই আপনাকে দেখতে যাব। এখন আপনি কালকে সকালবেলায় জাম বীজ চূর্ণ আনতে দিয়ে দিন, ঠিক আছে? আরে দুর্দশা কেন, আমি আছি তো। কেন ওরম ভাবে বলেন? আমরা কি সবাই খুব খারাপ আছি? আরে ভালো বলতে দোষ কোথায়, সামনের জনটাও তো ভালো থাকে। একজনকে আপনি খারাপ বলবেন, সেও দেখবেন মনটা ভেঙে গেল। বলুন ভালো আছি, বলতে দোষ কোথায়? আরে নিজের যন্ত্রণা নিজের কাছে, তো সেই যন্ত্রণা অপরকে কেন দিতে যাব আমি, তাই না? তাই আজকে লাস্ট কল। নমস্কার। নমস্কার। বলছি স্যার, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে না? থাক না, আবার কেন ডাক্তারবাবুকে খুঁজছেন? লোকটা টিভিতে কথা বলছে, আপনার সহ্য হচ্ছে না দেখে? বলছিলাম যে আমার ছেলের কথা জিজ্ঞাসা করে বলে। কবে? আজকে? হ্যাঁ আজকে থাক, একটা ভালো দিন দেখে দিবি, ঠিক আছে? না আজকে কল নিতে পারছি না, এই জন্যই যে কেন একদম লাস্ট মোমেন্ট, কারণ 8টা 5 থেকে আবার এখনই লাইভ আছে, লাইভ কথা বলবো টক শো প্রেজেন্টেশনের সঙ্গে। তাই আজকে বিদায় নিতে হচ্ছে, কিছু মনে করবেন না। কালকে পটাশপুর দেখা হচ্ছে, পূর্ব মেদিনীপুর পটাশপুরে, ঠিক?